রঞ্জিতা এবং শ্রেয়সী তাদের বড়লোক শ্বশুরবাড়িতে সংসার করে। আর তাদের শ্বশুরবাড়ির পরিবার ছিল অনেক বড়, কারণ তাদের সঙ্গে তাদের দুই স্বামী, দুই শাশুড়ি মা, দুই শ্বশুর মশাই এবং দুই ননদ বাস করে। আর একদিন হঠাৎ করে দুই বৌমা দেখে যে দুই শাশুড়ি মা ঝগড়া শুরু করেছে, যা দেখে দুই বৌমা খুবই ভয় পেয়ে যায়। আর তারা তাদের শাশুড়ি মায়ের কাছ থেকে জানতে পারে যে তাদের মধ্যে দুই বৌমার রান্না বান্না নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, যার ফলে দুই বৌমা তাদের শাশুড়ি মায়েদের থামানোর চেষ্টা করে। কিন্তু দুই শাশুড়ি মা কিছুতেই থামতে চায় না। তারা ঠিক করে নিজের বৌমাকে সেরা প্রমাণিত করার জন্য বাড়িতে একটা রান্নার চ্যালেঞ্জের আয়োজন করা হবে। আরে আপনারা কেন এরকম ভাবে ঝামেলা করছেন? মা, কাকিমা যখন বলছে যে শ্রেয়সীর হাতে রান্না বেশি ভালো, তাহলে তাই হবে। বেকার বেকার নিজেদের মধ্যে এরকম চ্যালেঞ্জ করার কি দরকার? উফ, তোমার জন্য দেখছি আমার ছোট জায়ের সামনে নাক একেবারে কাটা যাবে। নিজের রান্নাকে কেউ কখনো এরকম ভাবে লোকের সামনে খারাপ বলে? তুমি চুপ করে থাকো একদম। তুমিই বেশি ভালো রান্না করো, আমি জানি। দেখেছিস, দেখ তোর বৌমা নিজের মুখেই মেনে নিচ্ছে যে ও ভালো রান্না করতে পারে না, তাহলে তুই আবার বড় বড় কথা বলছিস কেন? একদম নিজের বৌমার হয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসিস না। এখন তুই আমাকে তাহলে তুই করে বলা শুরু করে দিলি? ঠিক আছে, এই ব্যাপার যখন, তাহলে আমাদের দুই বৌমার মধ্যে আজকে রান্নার একটা বড় চ্যালেঞ্জ হবে। তাহলেই দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি একদম ঠিকই বলেছেন। আমি ভদ্রতার খাতিরে মেনে নিচ্ছিলাম যে শ্রেয়সীর হাতের রান্না ভালো, কিন্তু কাকিমা এখন বেশি বাড়াবাড়ি করছে, তাই আমাদের মধ্যে অবশ্যই রান্নার চ্যালেঞ্জ করা দরকার। তুমি এরকম করে বলতে পারলে দিদি? এই তো দুদিন আগে আমি তোমাকে কত ভালো সিমুইয়ের পায়েস আর লুচি করে খাওয়ালাম, আর এখন তুমি শাশুড়ি মায়েদের পাল্লায় পড়ে আমার সঙ্গে এভাবে ঝামেলা করবে? আমি সত্যি এটা আশা করিনি। আসলে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে রঞ্জিতা এবং শ্রেয়সীর রান্নাঘরে একটা বড় চিমনি বসানো হয়, আর সেই সাথে নতুন মিক্সার গ্রাইন্ডার কিনে নিয়ে আসা হয়। তাই দুই বৌমা ঠিক করে তারা দুজনে মিলেমিশে খুব সুন্দর করে কড়াইশুটির কচুরি এবং তার সাথে কাজু বাদাম ও কেশর দিয়ে সিমুইয়ের পায়েস রান্না করবে। এই শ্রেয়সী, তুই আমাদের অটোমেটিক মিক্সিতে ভালো করে কড়াইশুটিগুলো পেস্ট করে দিত, কারণ কড়াইশুটি পেস্ট করে কচুরি খেতে খুব ভালো লাগে। আর তুমি আমাকে ওই কাজু বাদাম আর কেশরগুলো ছোট ছোট করে কেটে দাও, তাহলে সিমুই করতে সুবিধা হবে। এভাবে আমরা দুজনে মিলেমিশে রান্না করলে দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এভাবে দুই বৌমা মিলেমিশে রান্না বান্না করে। আর কিছুক্ষণ পর তারা যখন তাদের শাশুড়ি মায়ের পাতে সেই খাবার পরিবেশন করে, তখন থেকেই দুই শাশুড়ি মায়ের মধ্যে একটা অহংকার কাজ করতে শুরু করে। সত্যি বৌদি, তোমাদের দুজনের হাতে রান্না খুব ভালো। বড় বৌদি, তুমি তো ভালো রান্না করোই, আর ছোট বৌদিও কিন্তু খারাপ রান্না করে না। সিমুইয়ের পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছে। আর বড় বৌদি, তোমাকে তো আমি কিছুদিন আগে একটা শাড়ি দিয়েছিলাম, কিন্তু আজকে ছোট বৌদির হাতে সিমুইয়ের পায়েস খেয়ে ছোট বৌদিকে আমি একটা লিপস্টিক গিফট করব। শ্রেয়সী এমন কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু এমন সময় বিমলা দেবী একদম ঝামেলা করতে শুরু করে দেয়। কিরে, তুই শ্রেয়সীর সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? যেন ও তোর নিজের বৌদি। তুই ভুলে যাস না, ও কিন্তু তোর কাকিমার ছেলের বউ। সুতরাং তোর যদি কিছু গিফট করতে হয়, তাহলে তুই সব গিফট রঞ্জিতাকে দিবি, শ্রেয়সীকে নয়। হ্যাঁ টিয়া, জেঠিমা ঠিক কথাই বলেছে। আমার কোনো কিছু লাগবে না, কারণ এমনিতেই আমার কাছে কোনো জিনিসের অভাব নেই। তাই বেকার বেকার আমাকে গিফট না দিয়ে তুমি বড় বৌদিকে দিও। এই কথা শুনে রঞ্জিতা এবং টিয়া দুজনেরই খুবই খারাপ লাগে, কারণ তারা মোটেই বিমলা দেবীর এরকম ব্যবহার পছন্দ করে না। আর এমন সময় সাবিত্রী দেবীও তার বড় জায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে। এভাবেই প্রত্যেকদিন সেই পরিবারেই খাওয়া দাওয়া নিয়ে সবসময় একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়েই থাকে। আর সব থেকে বেশি ঝামেলা করে দুই শাশুড়ি মা। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, তুমি আজকে রাত্রিবেলা আমাদেরকে পুরো রেস্টুরেন্টের মতো খাবার রান্না করে খাইয়েছো। ভেবেছিলাম আজকে হয়তো সাবিত্রীর বৌমা আমাদেরকে রান্না করে খাওয়াবে, কিন্তু ওর যা শরীর খারাপ, রান্না বান্না তো করতেই পারলো না। আর তুমি যেহেতু আজকে এত বড় পরিবারের জন্য একা একা রান্না করলে, সেই জন্য আমি তোমাকে একটা সোনার নেকলেস গিফট করতে চাই। এই বলে বিমলা দেবী তার বৌমার গলায় একটা সোনার নেকলেস পরিয়ে দেয়। আর যেটা দেখা মাত্র সাবিত্রী দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। তাই তখনই সে বড় জায়ের উপর হিংসা করে তার নিজের বৌমা শ্রেয়সীর কানে ভারী ভারী দুটো কানের দুল পরিয়ে দেয়। কিন্তু দুই বৌমার মোটেই বিষয়টা পছন্দ হয় না, কারণ তারা কখনো নিজেদের মধ্যে রান্নাবান্না নিয়ে রেষারেষি করতে পছন্দ করে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন
শ্রেয়সী, তোর কিছুদিন জ্বর হয়েছিল, তাই আমি একা একা সব রান্না বান্না করেছি। আর তুই বুঝতেই তো পারছিস, এত বড় পরিবারের জন্য রান্না বান্না করা মানে কত ঝামেলা। তাই আমি আজকে একটু ছুটি নিতে চাই। আজকে আমি পার্লারে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর করাবো। তাই তুই আজকে সবার জন্য রান্না বান্না করে নিতে পারবি তো? হ্যাঁ দিদি, নিশ্চয়ই, কেন পারবো না। তুমি এরকম করে বলছো কেন? তুমি পার্লারে যাও আর ভালো করে নিজের রূপচর্চা করে এসো, পারলে শপিংও করে নিও। আমি আজকে সবার জন্য রান্না বান্না করে নেব। কিন্তু দুঃখের বিষয়, আমার হাতের রান্না তোমার শাশুড়ি মায়ের পছন্দ হবে কিনা আমি জানি না, কারণ উনি তো সবসময় আমাকে কথা শোনায়। তুই তো ভালো করেই জানিস আমার শাশুড়ি মায়ের স্বভাব কেমন, আর তোর শাশুড়ি মাও কিন্তু কম নয়। দেখিস না সবসময় কেমন আমার উপর হিংসা করে। ছাড়, বাদ দে, আমি এলাম কেমন। এই বলে রঞ্জিতা সেখান থেকে চলে যায়। আর শ্রেয়সী সবার জন্য ভালো ভালো খাবার রান্না করে। আর সেদিন শ্রেয়সীর হাতের রান্না এতটাই ভালো হয় যে সবাই একেবারে আঙুল চেটে পুটে সেই খাবার খায়। আর সবাই মিলে শ্রেয়সীর হাতের রান্না করা খাবারের খুবই প্রশংসা করে। কিন্তু বিমলা দেবী মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না। তাই সে ইচ্ছা করে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বেঁচে থাকা খাবার ডাস্টবিনে ফেলে দেয়, যাতে রঞ্জিতা বাড়িতে এসে খাবার খেতে না পারে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। আর রঞ্জিতা যখন বাড়ি এসে খাবার খেতে যায়, তখন সে কোনো খাবার পায় না। বাবা, শ্রেয়সী, তুই নাকি আজকে খুব ভালো খাবার রান্না করেছিলিস, তা আমার জন্য একটুও খাবার রাখিসনি? আমার তো খুব খিদে পেয়েছে, এবার আমি কি খাবো বলতো? আমি তো তোমার জন্য খাবার রেখেছিলাম, কিন্তু জেঠিমা বলেছে যে তোমার জন্য একটুও খাবার রাখতে হবে না, কারণ আমার রান্না করা খাবার নাকি খুবই বাজে খেতে হয়েছে, আর সেই খাবার তুমি খেতে পারবে না। সেই জন্য সবাই খাওয়ার পর যা খাবার বেঁচেছিল জেঠিমা সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে। শ্রেয়সীর কথা শুনে রঞ্জিতার ভীষণই খারাপ লাগে। কিন্তু এমন সময় শ্রেয়সী তার বড় জায়ের জন্য অনলাইন থেকে দামি দামি খাবার অর্ডার করে। আর রঞ্জিতা স্বাদ করে সব দামি দামি খাবার খেয়ে নেয়। এভাবে দুই বৌমা সমস্ত কিছু মানিয়ে নিয়ে হাসি খুশি সংসার করার চেষ্টা করে। কিন্তু এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় দুই বৌমার মধ্যে রান্নার চ্যালেঞ্জ। আর আজকে শাশুড়ি মায়েদের কথা শুনি তারা দুজনেই রান্না বান্না করতে বাধ্য হয়। আমি ঠিক করে নিয়েছি যে আমাদের দুই বৌমার মধ্যে যে রান্নার চ্যালেঞ্জ হবে তার মধ্যে কি কি নিয়ম থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু বলবো শ্রেয়সীকে কি কি রান্না করতে হবে, আর সাবিত্রী তুই যা বলবি আমার বৌমাকে তাই রান্না করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু খাবার দাবার রান্না করার পরিমাণটা আমি ঠিক করে দেব। ব্যাস, তাহলে এবার চ্যালেঞ্জ শুরু করা যাক। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকলের কাছে খবর পৌঁছে যায় যে আজকে রঞ্জিতা এবং শ্রেয়সীর মধ্যে রান্না বান্না করার চ্যালেঞ্জ হবে। আর এমন সময় চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী বিমলা দেবী ঠিক করে ফেলে যে আজকে শ্রেয়সী ইটালিয়ান পাস্তা, তার সঙ্গে লাজানিয়া, মুড়িঘণ্ট, কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, পাবদা মাছের ঝাল এবং তেলকই রান্না করবে। আর অন্যদিকে সাবিত্রী দেবী ঠিক করে যে রঞ্জিতা মিক্স চাউমিন, চিকেন পপকর্ন, চিকেন হটডগ, 10 কেজি চালের ভাত এবং তার সাথে 20 কেজি মিক্স ফ্রাইড রাইস এবং 5 কেজি চিকেন কষা রান্না করবে। আর এরকম রান্না বান্নার কথা শুনি দুই বৌমা ভীষণই ভয় পেয়ে যায়। কাকিমা, আপনি তো ভালো করেই জানেন যে আমি ভারী কোনো জিনিস তুলতে পারি না, তবুও আপনি আমাকে এত এত কেজি চালের ফ্রাইড রাইস, তারপর চাউমিন ইত্যাদি রান্না করতে বললেন। আপনি তো জানেন আমি এসব রান্না বান্না ভালো করে করতেও পারি না। হ্যাঁ ঠিকই তো, আর আমিও তো এসব মুড়িঘণ্ট, মাছের কালিয়া কিছুই রান্না করতে পারি না। আর মাছ দেখলেই আমার ভীষণ ভয় করে। আমি এসব রান্না করব কি করে? আপনারা বেকার বেকার এসব চ্যালেঞ্জ করাচ্ছেন। তুমি যখন পারবে না তাহলে হার স্বীকার করে নাও। আর রঞ্জিতা, তুমি একদম ফালতু কথা বলবে না। তোমাকে কে বলেছে তুমি ভারী জিনিস তুলতে পারো না? কিচ্ছু হবে না। একদিন যদি তোমাকে ভারী ভারী খাবারের পাত্র তুলতে হয় তাতে আহামরি তোমার শরীরের কোনো ক্ষতি হবে না। যাও রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দাও, কারণ এই চ্যালেঞ্জে তোমাকেই জিততে হবে। আর তুমি এই চ্যালেঞ্জটা জিততে পারলে আমি আমার নিউ টাউনের ফ্ল্যাট তোমার নামে লিখে দেব। আর শ্রেয়সী, তুমি সব রান্না করতে পারো, আর রঞ্জিতাকে আজকে কিন্তু হারাতেই হবে। তুমি যদি রঞ্জিতাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে আমার 5 লক্ষ টাকা দামের সোনার নেকলেস উপহার দেব, যেটা তোমার বরাবরের পছন্দ। দুই শাশুড়ি মা এরকম করে বললে বৌমাদের আর কিছু করার থাকে না। তাই তারা একে অপরের প্রতি চ্যালেঞ্জ স্বীকার করে। তাই তারা তখনই রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দেয়। কিন্তু চ্যালেঞ্জ শুরু করার প্রথমেই দুই বৌমা বুঝতে পারে না যে কিভাবে তারা রান্না বান্না করবে। আর অন্যদিকে দুই শাশুড়ি মা মনে মনে খুবই খুশি হয় যে তারা শ্রেয়সী এবং রঞ্জিতাকে যা যা রান্না বান্না করতে দিয়েছে সেই রান্নাগুলো তারা কখনোই করে উঠতে পারবে না। আর দুই বৌমার রান্নার চ্যালেঞ্জের সময় দেওয়া হয় মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমাকে যে করে হোক চ্যালেঞ্জের রান্না সম্পূর্ণ করতেই হবে, তাহলে আমি নিউ টাউনের কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট উপহার পেয়ে যাব। এর থেকে ভালো উপহার আর কি হতে পারে?
তুমি যাই বলো না কেন, জিতবো কিন্তু আমি। আর 50 লক্ষ টাকা দামের হার আমি পেয়ে যাব। তোমাকে আমি হারিয়ে দেব। আর তোমাকে হারাতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এভাবেই দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়। আর দুই বৌমার রান্না বান্না হয়ে গেলে তারা পরিবারের 10 জন সদস্যদের পাতে চ্যালেঞ্জের খাবার পরিবেশন করে। আর তারা প্রত্যেকেই এত বেশি বেশি খাবার দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। এ কি শ্রেয়সী, আমি তোমাকে যে রান্না বান্নাগুলো করতে বলেছিলাম তুমি তো সেই রান্না বান্নাগুলো করতেই পারতে না, তাহলে 2 ঘন্টার মধ্যে তুমি এতগুলো খাবার কি করে রান্না করলে? আর রঞ্জিতা, তোমারও তো নাকি বেশি বেশি খাবার রান্না করতে খুবই অসুবিধা হয়, তাহলে তুমি আজকে 20 কেজি চালের ফ্রাইড রাইস কিভাবে রান্না করলে? আমার কিন্তু ব্যাপারটা ভীষণ অবাক লাগছে। আপনাদের এত কিছু ভাবতে হবে না, আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। আর আমরা আপনাদের কথা মতো চ্যালেঞ্জ পূরণ করেছি। এবার আপনারা সব খাবার খেয়ে দেখুন যে কোনটা ভালো আর কোনটা খারাপ। রঞ্জিতা এমন কথা বলা মাত্র সবাই খাবার খেয়ে দেখতে শুরু করে, কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ একেবারে অনবদ্য হয়। আর এমন সময় 2 শাশুড়ি মা কোনো রকম কোনো কথা বলতে পারে না, কারণ খাবারের স্বাদ এতটাই ভালো হয় যে তারা কাকে চ্যালেঞ্জের বিজেতা হিসেবে ঘোষণা করবে সেটা বুঝে উঠতে পারে না। আর এমন সময় তারা বাধ্য হয়ে নিজেদের মধ্যে ঝামেলা ঠান্ডা করে আর না চাইতেও 2 বৌমাকে চ্যালেঞ্জের বিজেতা হিসেবে ঘোষণা করে দেয়। সেই সাথে বিমলা দেবী তার নিউ টাউনের ফ্ল্যাট তার বৌমা উপহার দেয়। অন্যদিকে সাবিত্রী দেবী তার 50 লক্ষ টাকা দামের 7 নলি হার শ্রেয়সীকে দিয়ে দেয়। সত্যি শ্রেয়সী, তোর বুদ্ধি আছে। তোর শাশুড়ি মা আমাকে যে রান্নাগুলো করতে বলেছিল সেগুলো তুই ভালো করে পারিস বলে সব রান্না আমাকে করে দিলি। আর আমার শাশুড়ি মা তোকে যে রান্নাগুলো করতে বলেছিল সেই রান্নাগুলো আমি ভালো করে পারতাম বলে সবকটা রান্না তোর হয়ে আমি করে দিয়েছি। আর আমরা দুজনেই দুজনকে হেল্প করেছি বলে আজকে কিন্তু আমরা দুজনেই চ্যালেঞ্জটা জিততে পারলাম। চুপ করো, কেউ যদি শুনতে পায় তাহলে আর রক্ষা থাকবে না। আর এরকম প্রত্যেকদিন রান্নার চ্যালেঞ্জ হলেই ভালো হয়, আমরা অনেক দামি দামি উপহার পাবো। এভাবেই 2 বৌমা হাসাহাসি করতে শুরু করে। কিন্তু সেদিনের পর থেকে লোকসান হওয়ার ভয়ে 2 শাশুড়ি মা কিছুতেই এরকম রান্নার চ্যালেঞ্জের আয়োজন করতে চায় না, যার ফলে তারা সবাই মিলে হাসি খুশি সংসার করতে থাকে। রচনা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। তার শ্বশুর বাড়ির লোকেরা বাড়িঘর পরিষ্কার করে রাখতে পারে না, আর তারা ভীষণ পরিমাণে নোংরা। তারা বাড়িঘরে যেখানে সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখে। শ্বশুর বাড়িতে আসার পর প্রথম দিনই রচনা ভাবে সে সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। তাই পরের দিন সকালবেলা রচনা ঘুম থেকে উঠে পড়ে। আজকে আমি সবার জন্য গরম গরম পায়েস আর লুচি রান্না করব। শ্বশুর বাড়িতে প্রথম রান্না করব বলে কথা। শাশুড়ি মা নিশ্চয়ই রান্নাঘর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। যাই, তাড়াতাড়ি তৈরি হয়ে রান্নাঘরে চলে যাই। এই বলে রচনা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নতুন শাড়ি পরে যখন রান্নাঘরে যায় তখন রান্নাঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে যায়, কারণ রান্নাঘরের চারিদিকে মাছ মাংসের কাটা হাড়গোড় ইত্যাদি ছড়িয়ে থাকে আর বেসিনের মধ্যে নোংরা বাসনও পড়ে থাকে। রান্নাঘরের এরকম অবস্থা দেখে রচনার বমি পেয়ে যায়। ইস, রান্নাঘরের কি বাজে অবস্থা! আমার তো রান্নাঘরে পা রাখতেই ইচ্ছে করছে না। নিশ্চয়ই রান্নাঘরের জানালা খোলা ছিল আর রাত্রিবেলা বিড়াল এসে এরকম ভাবে নোংরা করে দিয়ে গেছে। আমি এরকম অপরিষ্কার রান্নাঘরে কিছুতেই রান্না করতে পারবো না। এই বলে রচনা রান্নাঘর থেকে বেরিয়ে আসবে, তখনই তার শাশুড়ি মা পিয়ালি দেবী এবং ননদ সায়ন্তিকা সেখানে আসে। কিন্তু তাদের সেই নোংরা রান্নাঘরে ঢুকতে কোনো অসুবিধা হয় না, যা দেখে রচনা খুবই অবাক হয়। এ কি মা, আপনারা এই নোংরা রান্নাঘরে ঢুকছেন কেন? দেখেছেন রান্নাঘরটার কি অবস্থা? বিড়াল এসে একেবারে তছনছ করে দিয়ে গেছে। এই রান্নাঘর আগে পরিষ্কার করতে হবে, তারপর রান্নাঘরে ঢুকে রান্না করা যাবে। কোথায় অপরিষ্কার? ঠিকই তো আছে। আর তোমাকে কে বলেছে রান্নাঘরে বিড়াল ঢুকেছিল? আমাদের রান্নাঘর এরকমই থাকে। আসলে কালকে রাত্রিবেলা আমরা সবাই মিলে মাছ মাংস খেয়েছি তো, তারপর আর বাসনপত্র পরিষ্কার করা হয়নি, আর চারিদিকে কাটা হাড়গোড় ছড়িয়ে আছে, তাই জন্য তোমার এরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এখন রান্নাঘরে ঢুকে গরম গরম চা করব। শাশুড়ি মায়ের কথা শুনে রচনা একেবারে অবাক হয়ে যায়, কারণ আগে কখনো সে এরকম মানুষজনকে দেখেনি যাদের কিনা নোংরার মধ্যে থাকা অভ্যাস। তাই রচনা শাশুড়ি মা এবং ননদ রান্নাঘরে ঢুকে চা করতে শুরু করে। আর রচনাকে তারা দুপুরবেলা রান্না করতে বললে রচনা কিছুতেই সেই রান্নাঘরে ঢুকতে চায় না। এরকম রান্নাঘরে এঁটো বাসন পড়ে আছে, মাছ মাংসের হাড়গোড় পড়ে আছে, আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপর রান্না বান্না করব। তোমার যখন এতই অসুবিধা হচ্ছে তাহলে তুমি রান্নাঘর পরিষ্কার করে নাও, আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। এই বলে সায়ন্তিকা এবং তার মা সেখান থেকে চলে যায়।
আর নতুন বৌমা সকালবেলা উঠে রান্নাঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে আর রান্নাঘর ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ফেলে এবং সবার জন্য রান্না করতে শুরু করে। কিন্তু নতুন বৌমা বাড়ির যেদিকেই যায় সেদিকেই সে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখে। এর ফলে বাড়িতে সে ঠিকমতো পা রাখতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর সে ভালো করে বুঝতে পারে তার শ্বশুর বাড়ির লোকের এরকম ময়লা আবর্জনাতে থাকতে অভ্যস্ত। একদিন বৃষ্টির মধ্যে সায়ন্তিকা কলেজ থেকে বাড়িতে ফিরেছে। এমন সময়, সায়ন্তিকা, তুমি এরকম ভিজে কাদা মাখানো ছাতা নিয়ে আর জুতা পরে ঘরের মধ্যে ঢুকে আসছো কেন? আমি সবেমাত্র ঘর ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম আর তুমি ঘরটা একেবারে কাদা কাদা করে দিলে। ইস, যাও বাইরে যাও, বাইরে গিয়ে জুতা খুলে এসো, ছাতাটা বাইরে রেখে তারপর ঘরে ঢুকবে। শোনো বৌদি, তুমি আসার পর থেকে বেশি কিন্তু পিট করছো। আমাদের এত পিটপিটানি স্বভাব নেই। আমি বৃষ্টির মধ্যে এখন বাইরে গিয়ে জুতা খুলতে পারবো না। আমার প্রত্যেকদিন নিজের ঘরে গিয়ে জুতা খোলার অভ্যাস আছে, তাই তুমি এখন বেশি নাটক করো না। এই বলে সায়ন্তিকা সেই কাদা মাখা জুতা পরে আর হাতে ভিজা ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে ঘরে চলে যায়। ফলে সারা বাড়ি একেবারে জল জল হয়ে যায়। তা দেখে রচনার ভীষণ পরিমাণে রাগ হয়, কারণ তাকে আবার বাড়িঘর পরিষ্কার করতে হবে। এভাবেই প্রত্যেক দিন কোনো না কোনো কারণেই রচনার বাড়িঘরের অবস্থা খারাপ হয়ে যায় আর সে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যতই চেষ্টা করে ততই তারা নোংরা হয়ে থাকে। একদিন, উফ আকাশ, আজকেই ঘরে এসিটাকে খারাপ হতে হলো। আমার একদম এসি ছাড়া ঘুম হয় না। আমি এখন এই গরমের মধ্যে কিভাবে ঘুমাবো? আমার আর ভালো লাগছে না। সারাদিন পর রাত্রিবেলা একটু আরাম করে ঘুমাই, তখনও সমস্যা। তুমি বরং একটা কাজ করো, তুমি আবার বোনের ঘরে চলে যাও, কারণ বোনের ঘরে এসি চলছে, আরাম করে ঘুমাতে পারবে আর বোন কিছু মনেও করবে না। না না বাবা, দরকার নেই। তোমার বোন ভীষণ নোংরা, ওর খাটে গিয়ে আমি ঘুমাতে পারবো না। এরকম করে বলতে নেই, আর তুমি তো বললে তোমার গরম লাগছে, তাই তোমার যাতে আরাম হয় তাই তোমাকে আমি সমাধান দিলাম। তুমি যাও, সায়ন্তিকার ঘরে গিয়ে ঠান্ডা এসিতে ঘুমিয়ে পড়ো, আর আমি এখানে শুয়ে থাকবো, আমার কোনো অসুবিধা নেই। আকাশ এরকম করে বললে রচনার আর কিছু করার থাকে না। ফলে রচনা রাত্রিবেলা তার ননদের দরজায় গিয়ে টোকা দেয়। আর সায়ন্তিকা যখন জানতে পারে তার বৌদির ঘরের এসি খারাপ হয়ে গেছে, তখন সে তার বৌদিকে নিজের ঘরে ঘুমাতে বলে। আর এমন সময় রচনা যখন সায়ন্তিকার ঘরে ঢুকতে যাবে, তখন সায়ন্তিকার ঘরের অবস্থা দেখে রচনা একেবারে অবাক হয়ে যায়। সায়ন্তিকার ঘরের চারিদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এমনকি ড্রেসিং টেবিলের সমস্ত মেকআপের জিনিসপত্র খাটের উপর পড়ে থাকে। এ কি সায়ন্তিকা, তুমি ভেজা টাওয়েল এরকম খাটের উপর রেখে দিয়েছো? ইস, তোমার বিছানা তো একেবারে ভিজে গেছে। এরকম ভিজা বিছানায় তুমি শোবে কি করে? আমি এরকম ভাবে ঘুমিয়ে অভ্যস্ত। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি মেঝেতে শুয়ে পড়ো। আমি যদি মাটিতে ঘুমাই তাহলে কালকে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, কারণ তোমার মাটি একেবারে তেল চিটচিটে নোংরা, পা পর্যন্ত রাখা যাচ্ছে না। ইস, তোমরা এভাবে কি করে থাকো বলো তো? আজকে নেহাত আমার ঘরের এসি খারাপ হয়ে গেছে, তা না হলে আমি এই ঘরে মোটেই ঘুমাতে আসতাম না। এই বলে রচনা কোনো মতে বিছানার এক পাশে শুয়ে পড়ে। আর সারা ঘর থেকে যেহেতু একটা ময়লা গন্ধ বেরোয়, তাই রচনার কিছুতেই ঘুম আসতে চায় না। আর এমন সময় হঠাৎ করে এসি থেকে জল ছিটকে এসে রচনার মুখের উপর পড়ে, ফলে রচনার ঘুম ভেঙে যায়। এ কি সায়ন্তিকা, তোমার এসি থেকে এরকম জল এসে পড়ছে কেন? জলটার রঙও একেবারে কালো। তোমার এসি সার্ভিসিং করাও না? ছি 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 ছি, কি বাজে অবস্থা। বৌদির কথা শুনে সায়ন্তিকার ঘুম ভেঙে যায় আর সে তার বৌদির উপর খুবই রেগে গিয়ে বলে, এই যে বৌদি, শোনো, রাত্রিবেলা আমার ঘুম নষ্ট করো না তো। আর এসি সার্ভিসিং করানোর কোনো দরকার নেই। জল পড়ছে তাতে কি হয়েছে? তোমার গায়ে কি ময়লা পড়ছে? আর অত দাম দিয়ে একবার এসি কিনেছি, ব্যাস ওইটুকুই ঠিক আছে। আর বেশি টাকা খরচ করে সার্ভিসিং কে করাবে? থাক, তোমাকে আর বেশি বকবক করতে হবে না। আমি আর এক মুহূর্ত তোমার ঘরে শুতে পারছি না। আমি বেরিয়ে যাচ্ছি। শাশুড়ি মায়ের ঘরে এসি চলছে, বরঞ্চ আমি ওখানে গিয়ে শুয়ে পড়বো, কিন্তু তোমার সঙ্গে আমি ঘুমাতে পারবো না। আমার শরীর খারাপ করবে। এই বলে রচনা নিজের প্রাণ বাঁচিয়ে ননদের ঘর থেকে বেরিয়ে পড়ে আর সে তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। এমন সময় শাশুড়ি মায়ের ঘরের অবস্থা দেখেও রচনার আরো শরীর খারাপ লাগে, কারণ শাশুড়ি মায়ের বিছানার চাদরের রং একেবারে ময়লায় হলুদ হয়ে গেছে, কারণ তার শাশুড়ি মা প্রত্যেকদিন খাটের উপর বসে বসে খাবার খায়। মা, আপনি কি কোনোদিনও বিছানার চাদর ধুয়ে পরিষ্কার করেন না? না হলে এরকম সাদা বেডশিট পুরো হলুদ হয়ে গেল কি করে? এর মধ্যে আবার লঙ্কার গুঁড়ো পড়ে আছে, হলুদ লেগে আছে, এসব কি?
আরে আমি আজকে রাত্রিবেলা তোমাকে বলেছিলাম মনে আছে, আমার শরীরটা ভালো নেই, আমার খাবার ঘরে দিয়ে যেতে। আমি আসলে খাটের উপর বসে খাবার খাচ্ছিলাম, আর মাংস খেতে গিয়ে ঝোল খাটের উপর পড়েছিল, তাই খাটের চাদরটা এরকম লাল লাল মতো হয়ে গেছে। ও তুমি কিছু মনে করো না, এসো শুয়ে পড়ো, কোনো অসুবিধা হবে না। না মা, এরকম ভাবে ঘুমানো যায় না। আপনার মেয়ে যেমন নোংরা, তার থেকে বেশি আপনি নোংরা। আমি এক্ষুনি খাটের চাদর বদলে দেব, তারপর নতুন চাদরই ঘুমাবো। এই বলে রচনা আলমারি থেকে চাদর বের করে নিয়ে আসে, আর সেই চাদর পেতে তারপরেই খাটের উপর ঘুমায়। আর রচনা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, তখনই হঠাৎ করে সে আর্তনাদ করে ওঠে, আর তার চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে জমা হয়ে যায়। ওরে বাবারে, মাকড়সা! ওরে বাবারে, আমার মুখে মাকড়সা পড়লো! ওরে বাবারে, আমাকে বাঁচাও! ওরে বাবা, আমাকে বাঁচাও! আমার গায়ে আরশোলা উঠছে, আমাকে বাঁচাও! আসলে রচনার গায়ে দুটো আরশোলা এবং তার মুখের উপর দুটো মাকড়সা ওঠে, আর যা দেখে সবাই মাকড়সা এবং আরশোলা মারতে শুরু করে। আসলে পিয়ালি দেবীর ঘরের দেওয়ালে এতটাই ঝুল জমে থাকে যে সেখানে সবসময় মাকড়সার জাল পড়ে। অন্যদিকে রচনার যখন বিছানার চাদর পরিবর্তন করছিল, তখনই খাটের পাশ থেকে দুটো আরশোলা বেরিয়ে আসে, আর ঘর অন্ধকার হওয়ায় সেই মাকড়সা এবং আরশোলা রচনার গায়ে মুখে উঠে পড়ে। আরে বাবা বৌমা, তুমি এমন চিৎকার করলে যেন বাবার জন্মে তুমি কোনোদিনও মাকড়সা আর আরশোলা দেখোনি। এরকম করে চিৎকার করার কি ছিল? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমি আরশোলা আর মাকড়সা কোনোদিনও চোখে দেখিনি, কারণ আমাদের বাড়িঘরে কোনোদিনও এসব জমার সুযোগ পায় না। কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে আরশোলা মাকড়সা আমার গায়ের উপর দিয়ে বইছে। এই বলে রচনা খুবই কান্নাকাটি করে, আর সে কিছুতেই তার শাশুড়ি মা কিংবা ননদের ঘরে ঘুমাতে চায় না। সে বাধ্য হয়ে আবার নিজের ঘরে চলে যায়, আর তার ঘরের এসি খারাপ হলেও গরমের মধ্যে সে ঘুমাতে বাধ্য হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন রচনাকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো তার শাশুড়ি মা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে সারা বারান্দাতে জল ফেলে রাখে, আবার কখনো বা ছাদের সিঁড়িতে জল পড়ে থাকে। তার শাশুড়ি মা এবং ননদ স্নান পর্যন্ত করতে চায় না, ফলে তাদের গা থেকে দুর্গন্ধ বেরোয়। কি ব্যাপার সায়ন্তিকা, তুমি পাগলের মতো মাথা চুলকাচ্ছ কেন? মাথায় ময়লা পড়েছে নাকি তোমার? যাও গিয়ে শ্যাম্পু করে নাও। না না, মাথায় ময়লা পড়েনি, আসলে মাথায় অনেকগুলো উকুন হয়েছে। আমি এক সপ্তাহ স্নান করিনি তো, তাই জন্য মাথায় উকুন হয়েছে। আমার মাথার উকুনগুলো একটু বের করে দেবে গো। ইস, নোংরা মেয়ে কোথাকার! যাও গিয়ে স্নান করে এসো। তুমি যদি এখন থেকে এরকম ভাবে থাকো, তাহলে কিন্তু তোমার বিয়ে হবে না। যাও গিয়ে পরিষ্কার হয়ে স্নান করে নাও, দেখবে সব উকুন পালিয়ে যাবে। কারণ তোমার মাথায় উকুন হলে আমার মাথাতেও উকুন হয়ে যাবে। তুমি একদম আমার কাছে আসবে না বলে দিলাম। এই বলে রচনা সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে প্রায় অনেক দিন কাটে, কিন্তু রচনা আর এরকম ভাবে থাকতে পারে না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে তার শ্বশুর বাড়ির লোকেদেরকে শুধরেই ছাড়বে। আর সেই জন্য রচনা একদিন বাজার করার নাম করে বাড়ির বাইরে বেরোয়। কি ব্যাপার নতুন বৌমা, তোমাকে অনেক দিন হলো বাড়ির বাইরে দেখাই যাচ্ছে না। তোমার কি খবর, কেমন আছো? আর বলবেন না কাকিমা, আপনার বান্ধবী মানে আমার শাশুড়ি মা আর ওনার মেয়ে ভীষণ নোংরা। সব সময় বাড়িঘর অপরিষ্কার করে রাখে, আর ওরাও এত অপরিষ্কার যে দিনের পর দিন স্নান করে না, রান্নাঘর পরিষ্কার করে না, এমনকি ঘর বাড়ি নোংরা করে রাখে। আর ওগুলোই পরিষ্কার করতে করতে আমার জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। তাই আর বাইরে বেরোনোর সময় পাচ্ছি না। আমার বাবা মা যদি জানতো যে ওরা এরকম নোংরা, তাহলে কোনোদিনও আমাকে এই বাড়িতে বিয়ে দিত না। সে কি গো বৌমা, তাই নাকি? এই যে কিছুদিন আগে পিয়ালি বলল ওর মেয়ে নাকি বাড়ির সব কাজ জানে, ঘরদোর পরিষ্কার করে রাখে, মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ খুঁজবে। না না বাবা না, এরকম অপরিষ্কার মেয়ের জন্য আমি বিয়ের সম্বন্ধ খুঁজতে পারবো না। যেমন মা নোংরা, তেমনি মেয়ে নোংরা, ছি। এই বলে মালতী দেবী নাকে হাত চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। আর রচনা ভালো করেই জানি মালতী হলো পাড়ার বিবিসি নিউজ। একবার তার কানে কোনো খবর পৌঁছালে সারা পাড়াতেই সেই খবর রটে যায়, আর কিছুদিনের মধ্যে সেটাই হয়। মালতী দেবী পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়ে দেয় যে পিয়ালি দেবী এবং তার পরিবার নোংরা আবর্জনার মধ্যে থাকতে ভালোবাসে। আর এই খবর যখন পিয়ালি দেবীর কানে গিয়ে পৌঁছায়, তখন সে মালতীর সঙ্গে ঝগড়া করতে যায়, আর মালতী নির্দ্বিধায় রচনার নাম বলে দেয়। তোমার এত বড় সাহস, তুমি মালতীর কাছে আমাদের নামে পিএনপিসি করেছো? ও এখন পাড়ার মধ্যে সবকিছু রটিয়ে দিয়েছে, আর সবাই আমাদেরকে নোংরা নোংরা বলছে। এই খবর কিন্তু বেশি দূর ছড়ালে আমার মেয়ের কখনো বিয়ে হবে না।
বেশ করেছি যা করেছি। আপনি আমাকে বকার আগে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করুন, কারণ আপনারা যদি নিজেদেরকে শুধরিয়ে না নেন তাহলে আমি আরো বেশি বেশি করে লোককে এ ব্যাপারে জানিয়ে দেব। আর কোনোদিনও যাতে সায়ন্তিকার বিয়ে না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখবো, কারণ বিয়ের আগে ওকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচতে শিখতে হবে। রচনার এমন কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই তারা আর কিছুতেই অপরিষ্কার হয়ে থাকতে চায় না। তারা নিজেরাই ময়লা আবর্জনা পরিষ্কার করে আর নিজেদের হাইজিন মেনটেন করার চেষ্টা করে। আর এভাবেই ধীরে ধীরে তারা সবাই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শেখে এবং বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার করে। এভাবেই সবাই মিলে তারা হাসি খুশি বসবাস করতে থাকে।